এবারে এই সংক্রান্ত দ্বিতীয় একটি প্রবলেম আমরা দেখে নিই। দেখো, কোনো একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 200 অ্যাংস্ট্রম, তাহলে ওর বেগ গণনা করো, এটা বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি না, দেখো আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এখানে কিন্তু আমাদের কণাটা হচ্ছে ইলেকট্রন, তাহলে ওই কারণে দেখো ওর এম এর মান কিন্তু বলে দেওয়া নেই, কারণ আমরা ওর এম এর মান জানি। তাই ওই মানগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, ওগুলো কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি, তার বেগ মানে ভি। তাহলে আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে নেব এইভাবে, ভি ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু ল্যামডা, এরকম। এবারে সমস্ত যেখানে টার্মগুলো রয়েছে প্রত্যেকটার মান কিন্তু সেম একক পদ্ধতিতে বসাতে হবে। তাহলে দেখো এইচ এর মানটা 6.626 ইন্টু 10⁻³ বসালাম জুল সেকেন্ডে। তারপর এম এর মানটা বসাবো 9.11 ইন্টু 10⁻³ কেজিতে, ইন্টু ল্যামডাটা আমাদের এখানে 200 অ্যাংস্ট্রমে বলেছে। তাহলে অ্যাংস্ট্রম থেকে যদি মিটারে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, ইন্টু 10⁻10 মিটার সেটা হয়ে যাবে। তাহলে এই মানটা বসিয়ে নেব, তাহলে 200 ইন্টু 10⁻10 সমস্ত মান বসিয়ে নিলাম। তাহলে আলটিমেটলি বেগের এককটা কি হবে, এসআই পদ্ধতিতে কি হয়, মিটার পার সেকেন্ড। আর এটাই যদি সিজিএসে বসাতাম সব মানগুলো, তাহলে এই বেগের এককটা আসতো সেমি পার সেকেন্ড বা সেমি সেকেন্ড ইনভার্স। এবার দেখি ক্যালকুলেশনটা করে কি মান আসছে। তাহলে দেখো একদম আগের নিয়মে যখন আমরা এই সংখ্যাগুলোর আলাদাভাবে ক্যালকুলেশন করলাম তখন এই মানটি পেলাম, আর 10⁻⁴ এর ক্যালকুলেশনগুলো সেপারেটভাবে করে নিলাম, করে নিয়ে ফাইনাল রেজাল্টটা আমরা পেলাম 3.636 ইন্টু 10⁻⁴ মিটার সেকেন্ড ইনভার্স। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এটাই ইলেকট্রনের বেগ। তাহলে তোমাকে এই ডি ব্রগলির যে সমীকরণ, এই সমীকরণ থেকে কিন্তু কখনো সরাসরি ল্যামডা বের করতে দিবে, কখনো বা ভর বের করতে দিবে কোনো একটি কণার, বা কখনো বেগ নির্ণয় করতে দিবে। তাহলে এই সমীকরণটা এবং এখান থেকে গাণিতিক সমস্যাও কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে, এবং জেনারেলি প্রায়ই দেখা যায় যে অল্টারনেট ইয়ারে এখান থেকে প্রশ্ন রিপিট হয়। তাই এটা কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেকশন। এবার আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ যে নীতি সেটি জেনে নিব। এই নীতিটির নাম হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে দেখো প্রথমেই আমরা নীতিটির যে বিবৃতি, সেই বিবৃতিটা একটু দেখে নিই। কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার অবস্থান এবং ভরবেগের একই সঙ্গে নির্ভুল পরিমাপ সম্ভব নয়। তাহলে এটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিবৃতি। তাহলে বিবৃতিটি খুবই ছোট এবং কিন্তু বোঝার বিষয় আছে এখানে। বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা যদি কোনো একটি ক্ষুদ্র অর্থাৎ আণুবীক্ষণিক গতিশীল কণা, অর্থাৎ যে কণাটা গতিশীল মুভমেন্টের মধ্যে আছে, সেই রকম কোনো ক্ষুদ্র গতিশীল কণার যদি একই সাথে অবস্থান এবং পাশাপাশি তার ভরবেগ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে একেবারে নির্ভুল, অর্থাৎ নির্ভুল মানে কিন্তু এরর লেস, মানে কোনো রকম ভুল থাকবে না, অর্থাৎ কমপ্লিটলি যে গণনাটা আমরা পাবো সেটা পুরোপুরি সঠিক হবে, অর্থাৎ 100% সঠিক হবে, এরকম গণনা কিন্তু সম্ভব নয়। এমনটাই হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিতে বলেছেন। এবার এই নীতির একটি গাণিতিক রূপ রয়েছে বা ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা ঠিক কিরকম আমরা দেখে নিই। যদি কোনো মুহূর্তে কোনো গতিশীল কণার অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তার মান ডেল্টা এক্স ও ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তার মান ডেল্টা পি হয়, তবে দেখা যায় যে এই দুই অনিশ্চয়তার গুণফল ∆H/4 সাথে সমান হয় অথবা বেশি হয়। তাহলে দেখো হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতির পাশাপাশি
সে নীতির গাণিতিক রূপ ঠিক কিরকম হবে সেটা আমাদেরকে বলেছেন। যে 1 নম্বর তো তিনি বলেছেন যে অবস্থান নির্ণয়ের করার ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা দিবে, এবং যদি আমরা একই সাথে পরিমাপ করতে চাই, একই সাথে কোনো একটা ক্ষুদ্র গতিশীল কণার কি 1 নম্বর অবস্থান এবং 2 নম্বর হলো ভর বেগ অর্থাৎ পি, এই দুটোকে যদি আমরা একই সাথে গণনা করতে চাই বা নির্ণয় করতে চাই কোনো একটি ক্ষুদ্র অথচ গতিশীল কণা, তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা ইলেকট্রনকে নিতে পারি, কারণ ইলেকট্রন একটি ক্ষুদ্র কণা, পাশাপাশি এটি গতিশীল। তাহলে এরকম কোনো কণার যদি আমি অবস্থান এবং ভরবেগ একই সাথে পরিমাপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ত্রুটি হবে। এবং দেখো, এটা খুবই স্বাভাবিক, কারণ যখনই তুমি ওর অবস্থানের ওপর ফোকাস করবে, কারণ ইলেকট্রন কি করছে, অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে অনবরত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। তাই তুমি একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মুহূর্তে যদি মনে করো আমি এর অবস্থান নির্ণয় করব, তাহলে সেক্ষেত্রে ভরবেগে অর্থাৎ বেগের কিছু পরিবর্তন হবে। আবার একইভাবে তুমি যদি এর ভরবেগের দিকে ফোকাস করো, তখন দেখবে এর অবস্থান সে কিছুটা চেঞ্জ করে নিয়েছে, অর্থাৎ কিছুটা তুমি ত্রুটি পাবে, এবং সেই ত্রুটিটাকে এখানে ডেল্টা এক্স দিয়ে কিন্তু লেখা হচ্ছে, ডেল্টা এক্স, ত্রুটিটাকে লেখা হচ্ছে ডেল্টা এক্স চিহ্ন দিয়ে। তাহলে এই কথাটাই হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতির মধ্যে কিন্তু বলেছেন, এবং দেখা যাচ্ছে গাণিতিক রূপে যে এই যে অবস্থান নির্ণয়ে যদি অনিশ্চয়তা ডেল্টা এক্স হয় এবং ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তা যদি ডেল্টা পি হয়, তাহলে ডেল্টা এক্স গুণিত, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে, ডেল্টা এক্স গুণিত ডেল্টা পি এর মান কি হবে না h/4 পাইয়ের সাথে হয় সমান হবে, না হয় তার চেয়ে বড় হবে। তাহলে এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। এখন দেখো, এই গাণিতিক রূপকে আমরা একটু রিঅ্যারেঞ্জও করতে পারি, সেটা এবার একটু দেখে নিই। দেখো, ডেল্টা এক্স ইন্টু যদি ডেল্টা পিকে আমরা ভাঙি, তাহলে কি পাবো, পি মানে ভরবেগ, তাহলে আগেই আমরা পেয়েছিলাম ভরবেগকে এমভি এই আকারে লেখা যায়, তাই তো, দিয়ে একই দিলাম গ্রেটার দেন ইকুয়াল টু, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। তাহলে খেয়াল করো, কোনো একটি কণার বা কোনো বস্তুর ভর কি কখনো চেঞ্জ হতে পারে? কারণ ভর তো হচ্ছে কোনো একটি বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই হচ্ছে ভর। তাহলে ভর কিন্তু যে কোনো বস্তুর অপরিবর্তনশীল। যেমন আমি এখানে এই পেনটিকে নিলাম, তাহলে এই পেনটির ভর কি কখনো অপরিবর্তনশীল হবে? হবে না। হ্যাঁ, এর মধ্যে কালি আছে পেনটিতে, সেই কালিটা হয়তো যত আমরা লিখবো তত ধীরে ধীরে কালিটা শেষ হবে, ফুরিয়ে যাবে, এবং ওই কালিটাকে যদি বাদ দিই, শুধুমাত্র আমি এই খালি পেনটার কথা যদি ভাবি, তাহলে পেনটার ভর কিন্তু নির্দিষ্ট। তাহলে আমরা এমটাকে আলাদাভাবে লিখতে পারি না, যে এম ইন্টু এরকম ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই লেখা যায়। তারপরে লাইনে দেখো, আমরা লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই ইন্টু এই এমটাকে কোনাকোনি নিচে নিয়ে চলে এলাম। তাহলে এটাও কিন্তু একরকম পরিবর্তিত রূপ, কারণ অনেক সময় দেখবে তোমাকে পি না দিয়ে হয়তো ভি দিয়ে দিবে, তখন তোমাকে এই সমীকরণটাকে ইউজ করতে হবে। তাই তুমি এইটুকুটা যে আমরা ডেরিভেশন করলাম সেই বা উপপাদন করলাম, সেটা কিন্তু একটু মনে রাখবে। তাহলে এখান থেকে তোমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিবৃতিটা ভালো করে পড়বে, এবং গাণিতিক রূপ যেটা, সেটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এই গাণিতিক রূপ থেকে কিছু যে ম্যাথামেটিক্যাল কিছু অঙ্ক, গাণিতিক কিছু সমস্যা দেখে নিব। গাণিতিক সমস্যাটি হলো, শূন্যে 25 গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা হলো এত 10⁻⁻5। ওই কণার বেগের অনিশ্চয়তা মিটার সেকেন্ড ইনভার্স এককে কত হবে? তাহলে আমাদেরকে কি কি দিয়ে দিয়েছে? দেওয়া আছে এম অর্থাৎ কণাটির ভর 25 গ্রাম, এবং অবস্থানের অনিশ্চয়তা অর্থাৎ ডেল্টা এক্স দেওয়া রয়েছে 10⁻⁻5। তাহলে তোমাকে কিন্তু প্রশ্ন পড়তে হবে ভালো মতন, একবার বা দুবার প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কি কি সেখানে সাপ্লাই করে দিয়েছে।
এবার আমরা কি জানি না, আমরা জানি লিখবে, তোমরা পুরো কথাই লিখবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা জানি, দিয়ে তুমি লিখবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 এটা লিখবে। তারপর পরের লাইনে অতএব দিয়ে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়াল টু h/4 এরকম লিখে দিবে, কারণ গ্রেটার দেনটা আর না রাখলেও হবে, ওটা এবার তুলে দিব আমরা। তুলে দিয়ে সেখানে শুধুমাত্র ইকুয়াল টু চিহ্নটাকে রাখবো। এবার ডেল্টা এক্স ইন্টু এই যে যেমনভাবে আমরা একটু আগেই দেখলাম এম ইন্টু ভি h/4, তাহলে দেখো পিটা তো আমাদের এখানে দরকার নেই, তাহলে ওটাকে এম ভির আকারে নিয়ে চলে আসবো। তাহলে ডেল্টা এক্স ইন্টু তোমার হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু h/4 এরকম। এবার আমাদেরকে কি বের করতে দিয়েছে, ওই কণার বেগের অনিশ্চয়তা মিটার সেকেন্ড ইনভার্স এককে বের করতে দিয়েছে কিন্তু। তাহলে আমরা এক কাজ করব, এর যে ভরটা আছে সেই ভরটাকে এসআই নিয়ে চলে আসবো, কারণ এটা এখন সিজিএস এককে দেওয়া রয়েছে। তাহলে 25 ইন্টু 10⁻³ করে দিলেই সেটা কেজিতে চলে আসবে। তাহলে এবার সমস্ত মানগুলোকে বসিয়ে দিই, দিয়ে আমরা দেখি যে কি আসছে। ডেল্টা ভি ইকুয়াল টু h/4 ইন্টু ডেল্টা এক্স, তাহলে এইচটা 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, মানে এসআই বসালাম। পাশাপাশি দেখো 4 থাকলো, ইন্টু এমটা হচ্ছে 25 ইন্টু 10⁻³ এই যে, ইন্টু ডেল্টা এক্সটা বলে দিয়েছে 10⁻⁵। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা ডেল ভি এর কী পেয়ে যাব, মানটা পেয়ে যাব, এবং এককটা কি হবে, এককটা হবে মিটার সেকেন্ড ইনভার্স এককে। তাহলে ক্যালকুলেশনটা করে দেখা যাক কি আসছে। তাহলে ক্যালকুলেটরে তোমরা সিম্পলি এই ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা করলে তোমরা এরকম একটা মান পাবে। ইন্টু আমি তো আগেই বলেছি, এখনও আবার বলছি যে 10⁻⁴ ক্যালকুলেশন তোমরা কিন্তু ক্যালকুলেটরে করো না। তার কারণ ক্যালকুলেটরে করলে কি হবে, তোমরা 10⁻⁴ দেওয়ার সময় যদি কখনও বাই চান্স এই মাইনাসগুলোকে ছেড়ে দাও না, তাহলেই কিন্তু রেজাল্ট যেটা সেটা ভুল চলে আসবে। তাই 10⁻⁴ ক্যালকুলেশনগুলো তোমরা মুখে মুখেই করে নেবে, দেখবে ওটা খুবই সহজেই মুখে মুখে হয়ে যাবে। তারপর দেখো আমরা এরকম একটা রাশিমালা পেলাম। এবার এই রাশিমালাটাতে কি করলাম, পয়েন্টটাকে আমরা 2 ঘর পিছিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 2.109 ইন্টু 10⁻, এটা -26 ছিল, সেটা হয়ে গেল -28। তাহলে এই হয়ে গেল আমাদের বেগের অনিশ্চয়তা, এবং বেগের অনিশ্চয়তা আমাদেরকে মিটার সেকেন্ড ইনভার্স এককে নির্ণয় করতে বলা হয়েছিল। তাই আমরা সেই একক পদ্ধতিতেই কিন্তু বেগের রাশিমালাটা নির্ণয় করলাম। তাহলে এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে কিছু একটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম, এবং বাকি গাণিতিক যে সমস্যাগুলো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো, সেগুলো তোমাদের ক্লাস চলাকালীন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করব, এবং পাশাপাশি আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে কিছু এই টাইপের আজকের যে ক্লাস হলো সেই রিলেটেড হোমওয়ার্কও দিয়ে দিব। ঠিক আছে।